তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা ইনসুলিন ডেফিসিয়েন্সি এবং গ্লুকাগন হরমোন নিয়ে আলোচনা করব। তো গত লেকচারে আমরা ইনসুলিনের ফাংশন সম্বন্ধে আমরা জেনেছিলাম যে ইনসুলিনের মেইন ফাংশন হচ্ছে ডিক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। গ্লুকোজ লেভেল ডিক্রিজ করবে আর কি করে এটা অ্যামাইনো অ্যাসিডকে হচ্ছে প্রোটিন সিনথেসিসে হেল্প করবে, অ্যামাইনো অ্যাসিডের এন্ট্রি বাড়িয়ে দিয়ে লিপিড হচ্ছে সিনথেসিস করিয়ে গ্লুকোজকে ফ্যাটে কনভার্ট করে এডিপোজ টিস্যুতে জমা রাখবে। অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেল সে কমাবে কিভাবে? উদ্দেশ্য প্রথম কথা যে গ্লুকোজটা ব্লাডে আছে তাকে তার যে টার্গেট টিস্যু অর্থাৎ লিভার, এডিপোজ টিস্যু এবং মাসল এটাতে ঢুকাবে। দ্বিতীয় কথা যে এটাকে ইউটিলাইজ করা, গ্লুকোজকে ভেঙে ফেলা যাতে গ্লুকোজ ফর্মে না থাকে সেটা গ্লাইকোলাইসিস করা। মাসলে আমরা এক্সারসাইজ করছি বা ফাংশন করছি তখন আছে আর সব গ্লুকোজ প্রয়োজন হচ্ছে না, যে গ্লুকোজ প্রয়োজন হচ্ছে না সেটাকে সে বাকিটা কি করবে? স্টোর করাবে। কি হিসাবে? গ্লাইকোজেন হিসাবে। তাহলে সে গ্লাইকোজেনেসিস করাবে, গ্লাইকোজেনেসিস হিসাবে ডিপোজিট করবে। তারপরেও হচ্ছে বেশি গ্লাইকোজেনটা জমা থাকা সম্ভব না, তখন কি করবে? তখন গ্লুকোজটাকে সে এডিপোজ টিস্যুতে কনভার্ট করবে, গ্লিসারল ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করবে, সেখান থেকে হচ্ছে ট্রাইগ্লিসারাইড তৈরি করবে, ট্রাইগ্লিসারাইড তৈরি করে সে হচ্ছে এডিপোজ টিস্যুতে জমা রাখবে। একই সাথে সে কি করবে? অ্যামাইনো অ্যাসিড সেলের ভিতরে পরিমাণ ঢুকিবে এবং অ্যামাইনো অ্যাসিড থেকে নতুন প্রোটিন তৈরি করবে, তার মানে বডি বিল্ডে হেল্প করবে। একই সাথে গ্রোথ ডেভেলপ করবে এবং সেলের ভিতরে পটাশিয়ামের এন্ট্রি বাড়াবে। এগুলো হচ্ছে বেসিক ফাংশন অফ ইনসুলিন, যেটা আমরা গত লেকচারে আলোচনা করেছি। আজকে তাহলে যদি ইনসুলিনের ডেফিসিয়েন্সি হয় অর্থাৎ বেটা সেল যদি সাফিসিয়েন্ট ইনসুলিন সিক্রেট করতে না পারে সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ ইফেক্ট অফ ল্যাক অফ ইনসুলিন, এই প্রশ্নটা প্রায় পরীক্ষাতে আসে। তোমরা শুরু এই ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা, প্রফেশনাল পরীক্ষায়, তারপর প্যাথোলজি যখন পড়বে সেইখানে, তারপর মেডিসিন যখন পড়বে, তখন ডায়াবেটিস যখন পড়বে সেইখানে, ইভেন বিসিএস এর মতো পরীক্ষায় সবখানেই একটা কোশ্চেন অনেক বেশি কমন থাকে যে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ল্যাক অফ ইনসুলিন। তাহলে ইনসুলিনের ল্যাক হলে কি হবে? আমরা যদি একটু চিন্তা করি তার ফাংশনগুলো চিন্তা করি তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে গ্লুকোজ আপটেক করা হচ্ছে ইনসুলিনের কাজ। সো কি হবে? ডিক্রিজ আপটেক অফ গ্লুকোজ। তাহলে ইফেক্ট অফ ল্যাক অফ ইনসুলিনের ল্যাক ইফেক্ট, ল্যাক হলে কি সমস্যা হবে? ঠিক আছে, তাহলে প্রথম যেটা আমরা বললাম সেটা হচ্ছে ডিক্রিজ গ্লুকোজ আপটেক। তাহলে যেহেতু সেলের ভিতর গ্লুকোজ যুক্ত সেটা কমে যাচ্ছে, ডিক্রিজড গ্লুকোজ আপটেক। তো ডিক্রিজ গ্লুকোজ আপটেক ডিক্রিজ হবে যেহেতু ইনসুলিন ডেফিসিয়েন্সি আছে। তাহলে ইনসুলিন গ্লুকোজকে সেলের ভিতর ঢোকাতে পারছে না, তাহলে ব্লাডে গ্লুকোজ লেভেল বেশি কিন্তু সেলের ভিতর ঢুকতে পারছে না। তার ফলে কি হবে? ডিক্রিজ গ্লুকোজ আপটেক হবে, তার মানে ব্লাড গ্লুকোজ লেভেল বেশি যাবে, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ, যেটাকে আমরা বলবো হাইপারগ্লাইসেমিয়া। অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেল বেশি থাকবে যেহেতু সেলের ভিতরে গ্লুকোজ ঢুকতে পারছে না। যখন হাইপারগ্লাইসেমিয়া হবে স্বাভাবিকভাবে রেনাল থ্রেশহোল্ড লেভেল পার হয়ে চলে যাবে, গ্লুকোজ লেভেল বেশি হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে গ্লুকোজ ইউরিনে চলে আসবে। কারণ আমরা জানি রেনাল সিস্টেম থেকে গ্লুকোজ হচ্ছে ফিল্টার্ড হওয়ার পর প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউসে 100% হচ্ছে রিঅ্যাবজর্ব হয়ে যায় টিএম ভ্যালুর জন্য। কিন্তু যদি এক্সেস পরিমাণ গ্লুকোজ থাকে, হাইপারগ্লাইসেমিয়া থাকে, সেক্ষেত্রে যে পরিমাণ হচ্ছে টিবিউসে রিঅ্যাবজর্পশন হয়, সার্কুলেশন আসে, তার চেয়ে বেশি গ্লুকোজ ফিল্টার্ড হয়ে যায়। যেহেতু হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেশি তখন এই এক্সেস গ্লুকোজ কিন্তু ইউরিনের সাথে চলে যাবে স্বাভাবিকভাবে, তখন এটাকে আমরা বলবো গ্লাইকোসিউরিয়া, অর্থাৎ গ্লুকোজ ইন ইউরিন, গ্লাইকোসিউরিয়া। সো যখন ডিক্রিজ গ্লুকোজ আপটেক হচ্ছে তখন হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। হাইপারগ্লাইসেমিয়ার জন্য রেনাল থ্রেশহোল্ড লেভেল বেড়ে গিয়ে উপরে গিয়ে গ্লুকোজ লেভেল ইউরিনে চলে আসতেছে, যেটাকে আমরা বলতেছি গ্লাইকোসিউরিয়া। এখন কথা হচ্ছে যখন গ্লাইকোসিউরিয়া হবে গ্লুকোজ একটা অসমোটিক
অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, এটা মনে রাখতে হবে। তাহলে ও কি করবে, সে সাথে করে পানি টেনে নিয়ে যাবে, যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল সে একা যাবে না। তাহলে সে কি করবে, যখনই গ্লাইকোসিরিয়া হবে তখনই অসমোটিক ডায়ালিসিস হবে, অসমোটিক ডায়ালিসিস, ঠিক আছে, অসমোটিক ডায়ালিসিস হবে। তার মানে পানি চলে যাচ্ছে শরীর থেকে, গ্লুকোজ চলে যাচ্ছে স্বাভাবিকভাবে কি হবে, সল্ট এন্ড ওয়াটার ডিপ্লেশন হবে বডি। তাহলে সল্ট এন্ড ওয়াটার ডিপ্লেশন, ডিপ্লেশন একটা পার্ট। যেহেতু সল্ট এন্ড ওয়াটার চলে যাচ্ছে তাহলে ইসিএফ ভলিউম এদিকে কমে যাচ্ছে, ইসিএফ ভলিউমটা ডিক্রিজ করে যাচ্ছে। ইসিএফ ভলিউম যখন ডিক্রিজ করে যাচ্ছে কি হবে, হাইপারটেনশন ডেভেলপ করছে, ঠিক আছে, এটা একটা পার্ট। তারপরে যেটা আমরা বললাম গ্লুকোজ আপটেক কমে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস কি হচ্ছে, সেলের ভিতর যেহেতু গ্লুকোজ ঢুকছে না, সেল তো তার আর্জটা জানাচ্ছে যে আমার গ্লুকোজ লাগবে, আমার গ্লুকোজ লাগবে, আমার গ্লুকোজ দরকার, কারণ বাইরে গ্লুকোজ আছে, সে তো জানে না যে বাইরে গ্লুকোজ বেশি, কিন্তু তার খিদে তো রয়ে গেছে, তার গ্লুকোজ থেকে এনার্জি তৈরি করতে হবে, সেল তো সিগন্যাল পাঠিয়ে যাচ্ছে। তাহলে বডির বাকি যে মেকানিজম আছে তারা চেষ্টা করবে গ্লুকোজ, তাদের মাথায় তাদের তখন চিন্তা থাকবে যে সেলের ভিতরে গ্লুকোজ নাই, তাহলে আমাকে গ্লুকোজ দিতে হবে। তাহলে বডির যত সিস্টেমে গ্লুকোজ বানানো যায় সব অ্যাক্টিভেট হয়ে যাবে, তার ফলে গ্লুকোনিওজেনেসিস বেড়ে যাবে, গ্লাইকোজেনোলাইসিস বেড়ে যাবে, সব প্রসেসে যেখানে গ্লুকোজ জমা আছে সব গ্লুকোজকে নিয়ে আসার চেষ্টা করবে, এবং প্রোটিন থেকে গ্লুকোজ, ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি করার জন্য উঠে পড়ে লাগবে, অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস শুরু হবে, গ্লাইকোজেনোলাইসিস শুরু হবে। সো তখন কি হবে, তাহলে ইনক্রিজ গ্লুকোজ প্রোডাকশন, ইনক্রিজড গ্লুকোজ প্রোডাকশন। তাহলে একদিকে গ্লুকোজ আপটেক ডিক্রিজ করতেছে, একদিকে হচ্ছে ইনক্রিজ গ্লুকোজ প্রোডাকশন হচ্ছে, এবং এই দুইটা ইফেক্টের জন্য মিলিত ইফেক্টে কিন্তু হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, যেখান থেকে গ্লাইকোসিরিয়া হচ্ছে, যেখান থেকে আলটিমেটলি অসমোটিক ডায়ালিসিস হচ্ছে। অসমোটিক ডায়ালিসিস জন্য সল্ট এন্ড ওয়াটার ডিপ্লেশন হচ্ছে, যেহেতু ওয়াটার বডির সাথে চলে যাচ্ছে তাহলে ইসিএফ ভলিউম কমে যাচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, পেশেন্ট কিন্তু শকের দিকে যাবে। তারপরে জিনিসটা সেটা হচ্ছে, যেহেতু প্রোটিন কি করতো, সিনথেসিস করতো ইনসুলিন, তাহলে যখন ইনসুলিন ডেফিসিয়েন্সি হবে তখন প্রোটিন ক্যাটাবলিজম বেড়ে যাবে, কি জন্য, ওই যে গ্লুকোজিনোজেনেসিস হতে হবে, নতুন গ্লুকোজ তৈরি করতে হবে, সো প্রোটিন ক্যাটাবলিজম শুরু হবে, প্রোটিন ব্রেকডাউন শুরু হবে। যখনই প্রোটিন ব্রেকডাউন শুরু হবে স্বাভাবিকভাবে প্রোটিন ক্যাটাবলিজমের জন্য কি হবে, নাইট্রোজেন পরিমাণ বেড়ে যাবে, এবং নাইট্রোজেনটা কি হবে, লস হবে ইন ইউরিনে, ঠিক আছে, নাইট্রোজেন লস হবে ইউরিনে, ফলে কি হবে, যেহেতু প্রোটিন ক্যাটাবলিজম হচ্ছে তাহলে ওয়েস্টিং অফ মাসল হবে, তাহলে মাসল ওয়েস্টিং হচ্ছে। তার সাথে কি হবে, লিপিড ব্রেকডাউন শুরু হবে, যেহেতু প্রোটিন লাইপোজেনেসিস ইফেক্ট থাকে ইনসুলিনের, ইনসুলিন যখন ব্রেক ডেফিসিয়েন্সি হবে স্বাভাবিকভাবে ইনক্রিজ লাইপোলাইসিস, ইনক্রিজড লাইপোলাইসিস, অর্থাৎ ফ্যাট ভাঙা শুরু হবে। কেন ফ্যাট ভাঙা শুরু হবে, কারণ হচ্ছে গ্লুকোজ প্রোডাকশন দিতে হলে গ্লুকোনিওজেনেসিস করতে হবে, ঠিক আছে। তার ফলে কি হবে, প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, তার ফলে কি হবে, স্বাভাবিকভাবে কিটোন বডি প্রোডাকশন করে যাবে, তাহলে বডিতে কি হবে, কিটোসিস হবে, কিটোন বডি ফর্মেশন শুরু হবে, কিটোসিস হবে, এবং আলটিমেটলি কিটোন বডি যেগুলো তৈরি হবে সেগুলো ইউরিন দিয়ে বের হবে, এটাকে আমরা বলতেছি কিটোনিউরিয়া হবে, ঠিক আছে, এবং কিটোনেমিয়া হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি ডায়াবেটিক কিটোসিস, এক্সেস যখন ফ্যাট ভাঙা শুরু হয়ে যাবে তখন। তাহলে এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিডের অর্থাৎ ইনক্রিজ লাইপোলাইসিস হবে, যেহেতু আমরা গ্লুকোজ প্রোডাকশনের রেট বাড়াতে হবে, সেহেতু লাইপোলাইসিসের জন্য প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, এবং এটাও কিন্তু এইটার কারণে যে লাইপোলাইসিস হবে সেটার কারণেও কিন্তু মাসল ওয়েস্টিং, ওয়েট লস হবে। ওয়েট লস হচ্ছে কিসের জন্য, একদিকে প্রোটিন ক্যাটাবলিজমের জন্য, আর একদিকে হচ্ছে লাইপোলাইসিসের জন্য। তারপরে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু কিটোনেমিয়া হবে, কিটোনিউরিয়া হবে, কিটোনেমিয়া হবে, ঠিক আছে,
কিটোনেমিয়া যেহেতু হবে, ব্লাডে কিটোন বডি বেশি থাকলে কিটোন বডি পেরিফেরাল ভেসোডাইলেটর হিসেবে কাজ করে, সো পেরিফেরাল ভেসোডাইলেশন হবে। পেরিফেরাল ভেসোডাইলেশন হবে। পেরিফেরাল ভেসোডাইলেশন মানে কি? পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, কমে যাওয়ার ফলে কি হবে? হাইপারটেনশন ডেভেলপ করবে। তাহলে এখানেও একদিকে হচ্ছে ইসিএফ ভলিউম কমে যাচ্ছে, যেহেতু ওয়াটার লস হচ্ছে সেই কারণে হাইপারটেনশন হচ্ছে, একদিকে পেরিফেরাল ভেসোডাইলেশন হচ্ছে যাওয়ার ফলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে? হাইপারটেনশন ডেভেলপ করতেছে। তাহলে হাইপারটেনশন আলটিমেটলি শক, ঠিক আছে, আলটিমেটলি শক এবং সেখান থেকে ডেথ, the ultimate fate of lack of insulin। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? ইনসুলিন ল্যাক যদি হয়, ইফেক্ট অফ ইনসুলিন ল্যাকে যেহেতু গ্লুকোজ আপটেক একমাত্র ইনসুলিন করে, তাহলে যখন গ্লুকোজ ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকবে স্বাভাবিকভাবে ডিক্রিজ হবে গ্লুকোজ আপটেক। একই দিক সময় যেহেতু সেলের ভিতর গ্লুকোজ কম, সেল থেকে আর্স থাকবে যে আমার ভিতরে গ্লুকোজ দিতে হবে, তাহলে বডি বাকি সিস্টেমগুলো অ্যাক্টিভেটেড হয়ে গ্লুকোজ প্রোডাকশন বাড়িয়ে দিবে, সেটা গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে হবে, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে হবে। সে কি করবে? তাহলে ইনক্রিজ গ্লুকোজ প্রোডাকশন। এই দুইটা ইফেক্টের কারণে ব্লাডে হাইপারগ্লাইসেমিয়া স্টেজে যাবে, হাইপারগ্লাইসেমিয়া হবে। হাইপারগ্লাইসেমিয়া যখন হচ্ছে স্বাভাবিকভাবে গ্লুকোজ ইউরিনে আসা শুরু হবে, যেহেতু থ্রেশহোল্ড থেকে বেড়ে যাবে, সো গ্লাইকোসুরিয়া হবে। গ্লাইকোসুরিয়া যখন হচ্ছে, যেহেতু গ্লুকোজ চলে আসতেছে ইউরিনের ভিতরে, আর আমরা জানি গ্লুকোজ হচ্ছে একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, সো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল যখন গ্লুকোজ হবে তখন অসমোটিক ডায়ালিসিস হবে। অসমোটিক ডায়ালিসিস হবে অর্থাৎ পানি চলে যাবে গ্লুকোজের সাথে, অসমোটিক গ্লুকোজ অসমোটিক পার্টিকেল সে তার সাথে পানি টেনে নিয়ে যাবে, ডায়ালিসিস করবে। ডায়ালিসিস মানে তোমরা সবাই জানো এক্সেস ইউরিন প্রোডাকশন, সো অসমোটিক ডায়ালিসিস হবে। যখন অক্সিজেন ডায়ালিসিস হবে হচ্ছে অর্থাৎ শরীর থেকে লবণ চলে যাচ্ছে, শরীর থেকে পানি চলে যাচ্ছে, তাহলে সল্ট এন্ড ওয়াটার ডিপ্লেশন হবে। যখন সল্ট এন্ড ওয়াটার ডিপ্লেশন হচ্ছে তার মানে আমার ইসিএফ ভলিউম করতেছে, তার মানে আমার হাইপারটেনশন ডেভেলপ করছে। অপরদিকে কি হচ্ছে? যেহেতু প্রোটিন সিনথেসিস করায় ইনসুলিন, সেটা ডেফিসিয়েন্সি আছে, স্বাভাবিক প্রোটিন ক্যাটাবলিজম বেড়ে যাবে, কারণ নিউক্লিওনিওজেনেসিস গ্লুকোজ তৈরি করতে হবে, বডি ওই মেকানিজমে চলে যাচ্ছে, সো প্রোটিন ক্যাটাবলিজম বেড়ে যাবে। অন্যদিকে লাইপোলাইসিস বেড়ে যাবে, যেহেতু লাইপোজেনেসিস করতে ইনসুলিন, সেটা ল্যাকের কারণে লাইপোলাইসিস বেড়ে যাবে। সো এই দুইটা ইফেক্টের ফলে এদিকে ফ্যাট ভাঙবে, ওদিকে প্রোটিন ভাঙবে, তার ফলে মাসল প্রোটিন কিন্তু ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার ফলে কি হবে? আলটিমেট ওয়েট লস হচ্ছে। একই সাথে যেহেতু প্রোটিন ক্যাটাবলিজম হচ্ছে, নাইট্রোজেনাস সাবস্টেন্স ইউরিনে চলে আসবে। অপরদিকে ফ্যাট যত অ্যাক্সেস ভাঙা শুরু হয়ে যায় তখন কিটোন বডি ফর্মেশন অর্থাৎ কিটোসিস বডিতে ডেভেলপ করবে এবং কিটোন বডি ফর্মেশন হওয়ার ফলে কিটোন বডি ব্লাডে আসবে, যেটাকে আমরা কিটোনেমিয়া বলছি, কিটোন বডি ইউরিনে যাবে, যেটাকে কিটোনিউরিয়া বলছি। এবং এই যে ব্লাডে কিটোন বডি বেড়ে যাচ্ছে, কিটোনেমিয়া হচ্ছে। কিটোনেমিয়া হচ্ছে পেরিফেরাল ভেসোডাইলেশন করবে। পেরিফেরাল ভেসোডাইলেশন যখন হবে স্বাভাবিকভাবে হাইপারটেনশন ডেভেলপ করে, তাহলে ওদিকে এসিএফ ভলিউম কমে গিয়ে হাইপারটেনশন হলো, এদিকে পেরিফেরাল ভেসোডাইলেশন হয়ে যায় হাইপারটেনশন হলো। ইফেক্টের ফলে পেশেন্টের হাইপারটেনশন এবং সেখান থেকে শকে চলে যাবে পেশেন্ট। একই দিকে কি হবে? যেহেতু ভেসোডাইলেশন হচ্ছে, কিটোন বডির ইফেক্ট হচ্ছে, সেই কারণে হাইপোথার্মিয়া ডেভেলপমেন্ট করবে, হাইপার ভেন্টিলেশন হবে। আর এই সব কিছু ইফেক্টে যেহেতু পেশেন্ট শক, hyperventilation, hypothermia all leads to the death of the person. So this is the হচ্ছে effect of lack of insulin. তাহলে এটা হচ্ছে ইনসুলিনের ল্যাক আলটিমেটলি ডেথ। এবং পরীক্ষা আসলে এই সিকোয়েন্সটাই তোমরা দেওয়ার চেষ্টা করবে। অনেকে লেখো যে পলিউরিয়া রিটেনে দিয়ে রাখো যে ইফেক্ট অফ ইনসুলিন ল্যাক পলিউরিয়া পলিডিপসিয়া। হ্যাঁ, পলিডিপসিয়া পলিউরিয়া হবে কখন? যখনই গ্লাইকোসিউরিয়া হচ্ছে, যখন অসমোটিক ডায়ালিসিস শুরু হচ্ছে, এর ইফেক্টে আমরা পাবো। যেহেতু অসমোটিক ডায়ালিসিস হয়ে যাচ্ছে তাহলে পলিউরিয়া হচ্ছে, সেক্ষেত্রে পলিউরিয়া। হ্যাঁ, আর এই পলিউরিয়া যখন হবে স্বাভাবিক বডি থেকে যখন ওয়াটার চলে যাবে তখন থার্স্ট মেকানিজম কাজ করবে। বডির এই হচ্ছে ওয়াটার ব্যালেন্স করার জন্য একটা লেভেল পর্যন্ত সে চেষ্টা করবে বডি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে থার্স্ট মেকানিজম শুরু হবে, তাহলে পলিডিপসিয়া অর্থাৎ বেশি বেশি পানি পিপাসা পাবে, সেক্ষেত্রে পলিডিপসিয়া হবে। কিন্তু এটা একটা সিমটম ডিপসিয়া। হ্যাঁ, পলিডিপসিয়া পলিউরিয়া হবে, কিন্তু এটা কিন্তু আলটিমেট ইফেক্ট অফ ইনসুলিন ল্যাক না, এটা ওই ইফেক্টের একটা পার্ট। ঠিক আছে, তা প্রাথমিক স্টেজে। তাহলে এই শুধুমাত্র পলিউরিয়া পলিডিপসিয়া অনেকে দেখে দাও ইফেক্ট অফ ল্যাক অফ ইনসুলিন পরীক্ষার খাতা, দ্যাটস নট গুড। এটা কিন্তু আনসারটা কাটা যাবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে, এই সিকোয়েন্সটা হচ্ছে ইফেক্ট অফ ল্যাক অফ ইনসুলিন। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি ডিজিজ হয়? ল্যাক অফ ইনসুলিন, যেটার নাম হচ্ছে এখন সবার কাছে পরিচিত, সেটা হচ্ছে ডায়াবেটিস। আমরা জানি ডায়াবেটিস দুই ধরনের আছে, এক ধরনের ডায়াবেটিস ইনসিপিটাস,
ইনসিপিটাস, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। আমরা হচ্ছে আগে পড়ছি যে পোস্টেরিয়র পিটুইটারি থেকে যে অ্যান্টিডায়াবেটিক হরমোন বের হয়, সেই হরমোনটা যদি কম সিক্রেশন হয় সেক্ষেত্রে আমরা যে ডায়াবেটিস পাবো, যেটাকে নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। আর এই বিটা সেলের ইনসুলিন সিক্রেশন কম হলে অথবা যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে অর্থাৎ ইনসুলিন সিক্রেশন হচ্ছে কিন্তু যে টার্গেট সেলের উপর কাজ করার কথা, মাসল সেল, অ্যাডিপোজ টিস্যু, লিভার, এদের উপর কাজ করার জন্য যে রিসেপ্টর, সেই রিসেপ্টর কোনো কারণে অটোইমিউন ডিজিজের কারণে বা যে কারণে যদি রেজিস্ট্যান্স ডেভেলপ করে, ঠিক আছে, আমাদের লাইফস্টাইল অন্য কারণে যদি রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তাহলে ইনসুলিন গিয়ে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করতে পারছে, যেটা কারণে হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই সব কিছুর কারণে ইনসুলিনের অ্যাকশন কমে যায়। যে ডিজিজটা হয় তার নাম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। সো ডিএম, ডায়াবেটিস mellitus. For example, deficiency of insulin causes diabetes mellitus. Deficiency of ADS causes diabetes insipidus. Diabetes mellitus কি জিনিস? এটা যেহেতু আমরা ফিজিওলজিতে ডেফিসিয়েন্সির সংজ্ঞা আলাদা আছে, কিন্তু যেহেতু আমরা ফিজিওলজিতে আমরা ডায়েটনে যে ডেফিনিশনটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কথা বলি। Diabetes mellitus is a syndrome of impaired carbohydrate, fat and protein metabolism caused by either lack of insulin secretion or decreased sensitivity of the tissue to insulin. কি বললাম? Diabetes mellitus is a syndrome of impaired carbohydrate, fat and protein metabolism caused by either lack of insulin secretion or decreased sensitivity of the tissue to the insulin. তাহলে এখানে বলছি যে এটা একটা সিনড্রোম, যেটা হচ্ছে ইম্পেয়ার্ড কার্বোহাইড্রেট, ফ্যাট মেটাবলিজম, তিনটা মেটাবলিজমই ইম্পেয়ার্ড হবে। কি কারণে হয়? ইনসুলিনের সিক্রেশন কম হবে অথবা ইনসুলিন যে টিস্যুর উপর কাজ করবে তাদের সেনসিটিভিটি ডিক্রিজ করে যাবে। এই দুটো কারণে। কত ধরনের আছে ডায়াবেটিস? ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয়। একটা আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস কি হয়? এটাকে বলা হয় জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস অথবা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, IDDM, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1 DM or juvenile diabetes or insulin dependent diabetes mellitus or IDDM. একটারে কতগুলো নাম? তাই টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস অথবা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস অথবা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আরেকটা হচ্ছে টাইপ 2 ঠিক আছে, DM, এটাকে বলা হয় টাইপ 2 DN or non insulin dependent diabetes mellitus, non insulin dependent diabetes mellitus or NIDDM. ঠিক আছে, NIDDM, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। অর্থাৎ ইনসুলিনের উপর ডিপেন্ড করে, ইনসুলিনের উপর ডিপেন্ড করছে না। জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস নাম দেখে বোঝা যাচ্ছে এটা আসলে অল্প বয়সে হয়। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এটা বলে ডায়াবেটিস মেলাইটাস টাইপ, এগুলো মেডিসিন প্যাথোলজিতে অনেক বেশি পড়তে হবে। আমাদের ফিজিওলজিতে যতটুকু আমাদের জানতে হবে আমরা সেটুকু নিয়ে কথা বলবো, ঠিক আছে। সো টাইপ 1 ডায়াবেটিস কেন বলছি? কারণ এটা হচ্ছে আর্লি স্টেজে হয়, সাধারণত 20 ইয়ার্স এর পূর্বে। হ্যাঁ, এখন পূর্বে হচ্ছে জুভেনাইল ডায়াবেটিসটা হয় এবং 30 বা অ্যাবভ ইয়ার্স যে ডায়াবেটিসটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস এটা কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে মেইনলি অটোইমিউন ডিজিজের, অর্থাৎ কোনো কারণে তোমার বডির হচ্ছে বিটা সেলের এগেইনস্টে কোনো ধরনের অ্যান্টিবডি তৈরি হয়ে গেল এবং এটা বিটা সেলকে ডেস্ট্রয় করে ফেললো, ঠিক আছে। সেটা জন্মগত জেনেটিক মিউটেশন বা অন্য কোনো কারণে হতে পারে। এছাড়া বলা হয়ে থাকে বিভিন্ন ধরনের ভাইরাস আছে, সেই ভাইরাস হচ্ছে যেটা হচ্ছে অ্যাকশন করে বডিতে এবং সেটা হচ্ছে বিটা সেলের হচ্ছে এই ডিস্ট্রাকশন বা বিটা সেলের হচ্ছে না থাকার একটা কারণ হিসেবে টাইপ 1 ডায়াবেটিসে হচ্ছে বলা হয়ে থাকে, ঠিক আছে। ভাইরাল ইনফেকশন, অটোইমিউন ডিসঅর্ডারস, এই দুটাকে মেইনলি হচ্ছে ইনভলভ করা হয় বিটা সেল ডিস্ট্রাকশনের জন্য। এবং যেহেতু বিটা সেল ডিস্ট্রাকশন হয়, একটা জিনিস মনে রাখতে হবে যে ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু টাইপ 1 ডায়াবেটিসে অনেক বেশি হবে। অর্থাৎ একটা পার্সন যখন টাইপ 1 ডায়াবেটিস ধরা পড়লে, তোমাদের মতো আজকাল যে অবস্থা আমাদের লাইফস্টাইলের কারণে কিন্তু 20 ইয়ার্সেও আমরা টাইপ 2 ডায়াবেটিস আমরা পড়বো। টাইপ 2
ডায়াবেটিস পেয়ে যাচ্ছে, টাইপ 1 ডায়াবেটিস না। তাহলে পার্থক্য কিভাবে করবে টাইপ 1 টাইপ 2? মনে রাখতে হবে টাইপ 1 ডায়াবেটিসে যেহেতু বিটা সেল ডিস্ট্রাকশন হয়, ব্লাডে কিন্তু ইনসুলিনের লেভেল যেহেতু হচ্ছে থাকেই না, ইনসুলিন অনেকটা থাকেই না, অ্যাবসেন্ট থাকার খুব লো থাকে, সেই কারণে হচ্ছে লেভেল কিন্তু অনেক 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 হচ্ছে বেশি থাকে ব্লাড গ্লুকোজের। টাইপ 2 এর তুলনায় অনেক অনেক বেশি হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল থাকে, ঠিক আছে। কিন্তু টাইপ 2 কাদের বলছি আমরা? টাইপ 2 হচ্ছে কি কারণে হবে? এটা সাধারণত এল্ডারলি এজের পেশেন্ট, এল্ডারলি বলা উচিত না, অ্যাডাল্টদের হয়, অর্থাৎ বলা হয় যে 30 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ। যদিও এখন এটা মানে না, আমাদের লাইফ স্টাইলের কারণে এটা 20 ইয়ার্সেও আমরা কিন্তু অনেক হচ্ছে টাইপ 2 ক্যাটাগরি ডায়াবেটিস হচ্ছে পাচ্ছি। এই টাইপ 2 ক্যাটাগরি ডায়াবেটিসে কি হয়? ইনসুলিন সিক্রেশন হচ্ছে, বিটা সেল ইনসুলিন সিক্রেট করতেছে, কিন্তু এই ইনসুলিন যে রিসেপ্টরের উপর বাইন্ড করে কাজ করবে, আমরা জানি ইনসুলিনের যে রিসেপ্টর আছে তার দুইটা সাব ইউনিট আছে, আলফা বিটা, সেই আলফা পার্টে বাইন্ড করবে, তারপর বিটাকে স্টিমুলেটেড করবে। এই যে রিসেপ্টরটা, এই রিসেপ্টরটা সেন্সিটিভিটি নষ্ট হয়ে যায়, ইনসুলিন দিয়ে সে ঠিক মতো চিনতে পারে না, অথবা ইনসুলিন দিয়ে তার সাথে বসে কাজ করতে পারে না, অর্থাৎ তাদের ভিতরে মিলজিল নেই, রিসেপ্টর হচ্ছে এগেইনস্ট হয়ে যাচ্ছে, এই রিসেপ্টরটা তার হচ্ছে কে চিনতে পারছে না, ফলে ইনসুলিন দিয়ে কিন্তু কাজ করতে পারছে না। স্যার বডিতে ইনসুলিন আছে টাইপ 2 তে, কিন্তু রিসেপ্টরটা হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে গেছে সেই ইনসুলিনের প্রতি, তাকে তার সে চিনছে না, তার প্রতি সে আর সৌহার্দ্য নেই, যে কারণে ইনসুলিন দিয়ে কাজ করতে পারছে না। এটা হচ্ছে টাইপ 2। তাহলে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু ইনসুলিন লেভেল থাকবে ব্লাডে, কিন্তু এই ইনসুলিন কাজ করতে পারছে না। তো বিটা সেল ঠিকই ইনসুলিন সিক্রেট করতেছে, কিন্তু হচ্ছে ইনসুলিন দিয়ে কাজ করতেছে। যেহেতু বিটা সেল ঠিক আছে, ইনসুলিন সিক্রেশন হয়, সেই কারণে এই টাইপ 2 ডায়াবেটিস ম্যাটাসে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেশি বেড়ে যায় না। আমরা জানি নরমাল ব্লাড গ্লুকোজ লেভেল 80 to 120 মিলিগ্রাম পার ডেসিলিটার হিসেবে থাকে। সো যখন হচ্ছে একটা টাইপ 1 ডায়াবেটিস ধরা পড়ে, তাদের 1200 পাওয়া যায় ব্লাডে, আর অনেক বেশি পাওয়া যাচ্ছে হচ্ছে ব্লাডে, কিন্তু যখন টাইপ 2 ডায়াবেটিস ম্যাটার হচ্ছে তাদের ব্লাড গ্লুকোজ লেভেল অত বেশি পাওয়া যায় না। এটা দেখে কিন্তু টাইপ 1 আর টাইপ 2 টা বোঝা যায়। তাহলে টাইপ 1 এবং টাইপ 2 যে ডায়াবেটিস আছে সেটাকে আমরা কিভাবে হচ্ছে ক্লারিফাই করব? তার আগে আমরা একটু বলি যে আমরা যে বললাম টাইপ 2 ডায়াবেটিস ইনসুলিন রেজিস্ট্যান্স, কি কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, এটার কয়েকটা কারণ একটু জানতে হয়। হ্যাঁ, এটা গাইডে সুন্দর করে তোমাদের চার্ট দেওয়া আছে, অতগুলো না বললেও কয়েকটা একটু জানতে হবে তোমাদের জন্য। প্রথম যেটা আজকের দিন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওভারওয়েট, ওবেসিটি। ওবেসিটি কেমন হচ্ছে? আমাদের জানি আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, আমরা অনেক বেশি এখন বসে কাজ করি, আমাদের নড়াচড়া কমে গেছে, আমাদের এই যে এখনকার ইভেন রুরাল লাইফ, আরবান লাইফে আগে মানুষ খাবার পরে বা এমনি 5 মাইল 6 মাইল সবকিছু হাঁটার উপর ছিল। সো হেঁটে যেত আসতো, তাদের কাছে কোনো ব্যাপার ছিল না দিনে 8-10 মাইল হাঁটা। আমরা তো এখন বছরে মনে হয় 8-10 মাইল হাঁটি না, ঠিক আছে। সো এই যে আমাদের লাইফটা একেবারে বসে গেল, আমাদের বাচ্চারা বেড়ে উঠতেছে একটা ছোট্ট একটা ফ্ল্যাটের ভিতরে, তাদের মুভমেন্ট না, বাচ্চাদের যে দৌড়াদৌড়ি ছুটাছুটি নাই, তার মধ্যে কি হচ্ছে খাবার দাবার, আমরা অনেক বেশি ফাস্ট ফুড বা আদার্স যে ফুডগুলো হচ্ছে পিউরিফাইড যে হচ্ছে খাবারগুলো, হ্যাঁ, আমরা বেশিরভাগই ফাস্ট ফুডে যে ময়দাটা ইউজ করি আমরা জানি সে পিউরিফাইড। এখানে যত বেশি রিফাইন্ড সাবস্টেন্স, যত রিফাইন্ড চিনি, রিফাইন্ড আটা, ময়দা যেগুলো যত বেশি ইউজ করবো তত বডির জন্য খারাপ, এটা মাথায় রাখতে হবে। সো যেহেতু রিফাইন্ড খাবার বেশি খাওয়া হচ্ছে, এইগুলো সব কিছু আমাদের অবেসিটি তৈরি করছে, আর অবেসিটি যখনই তৈরি হচ্ছে স্বাভাবিকভাবে যে ইনসুলিন যে সিক্রেশন হতো সেই ইনসুলিন বডির সেই রিসেপ্টরের উপর আর কাজ করছে না, ঠিক আছে। তাহলে প্রথম কজই বলা হয় অবেসিটি, আমাদের লাইফস্টাইল অবেসিটি। এছাড়া কিছু ডিজিজে আমাদের হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, যেমন আমরা জানি কুসিং সিনড্রোম, হ্যাঁ, কুসিং সিনড্রোম হতে পারে, অথবা যদি স্টেরয়েড থেরাপি দেই সেই কারণে হতে পারে, এক্সেস গ্লুকোকর্টিকয়েড যদি থাকে, গ্রোথ হরমোন বেশি হলে, অ্যাক্রোমেগালিতে যেটা দেখেছি সেটা যদি হয়, সেখানে হয়। প্রেগনেন্সি হচ্ছে একটা হচ্ছে কন্ডিশন, যে কারণে হঠাৎ করে হচ্ছে বডির হচ্ছে ইমিউন সিস্টেম একটু স্টিমুলেটেড থাকে, সেই কারণে হয় কি জেস্টেশনাল ডায়াবেটিস দেখা যায়। অর্থাৎ প্রেগনেন্সিতে ডায়াবেটিস যেটা দেখা দিচ্ছে সেটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হতে পারে, ঠিক আছে। আর অটো অ্যান্টিবডি যদি তৈরি হয় ইনসুলিন রিসেপ্টরের কারণে, যে কোনো রিয়াকশন বা যে কোনো কারণে বডির অটোইমিউন মেকানিজমের জন্য বিভিন্ন ধরনের মিউটেশন হয়, ইনসুলিন রিসেপ্টরের বিভিন্ন ধরনের মিউটেশন হয়। এই মিউটেশনের কারণে সেটা জেনেটিক অবেসিটি, ফ্যামিলিগতভাবে অথবা অন্য কোনো কারণে হচ্ছে, যদি এই জেনেটিক মিউটেশন হয় রিসেপ্টরের, সেই কারণে হচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। আরেকটা বলা হয় যে হিমোক্রোমাটোসিস, একটা হেরিডিটারি ডিজিজ, যেখানে হচ্ছে আয়রন অ্যাকুমুলেশন বেশি থাকে, আমরা জানি হিমোক্রোমাটোসিস, সেক্ষেত্রে
অনেকে বলা হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। সো আমাদের সবচেয়ে বেশি যেটা কমনলি বলতেই হবে সেটা হচ্ছে আমাদের ওবেসিটি অর ওভারওয়েট আর লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলা হয়ে থাকে, জেনেটিক ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে ডায়াবেটিসের জন্য দায়ী, ইনসুলিন ডেফিসিয়েন্সির জন্য দায়ী। এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে এখন সবচেয়ে বেশি বলা হচ্ছে যে আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে ওবেসিটি, আমাদের যে ওভারওয়েট এখনকার সময়, সেই সব কিছুই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ। তারপরে বাকি সব ডিজিজ যেগুলো আছে সেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে টাইপ 1 আর টাইপ 2 কিভাবে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করব, এটা আমাদের পরীক্ষায় আসে ফিজিওলজির পার্ট হিসেবে। টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আমরা কিভাবে করব। তাহলে নাম দেখে সহজভাবে বোঝা যাচ্ছে টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস, বলা হয়ে থাকে 20 ইয়ার্স এর বিলো হচ্ছে এই যে সাধারণত টাইপ 1 ডায়াবেটিস ডায়াগনোসিস করা হয়। তাহলে টাইপ 1, টাইপ 2, টাইপ 1 টাইপ 2, ঠিক আছে। এজ অফ অনসেট কি, আর এটা হচ্ছে ফিচারগুলো আমরা যদি এখানে লিখি, ফিচার কি কি, কারণ এজ অফ অনসেট, এজ অফ অনসেট, অনসেটের এজ কি আমরা বললাম টাইপ 1 ডায়াবেটিস জুভেনাইল ডায়াবেটিস সাধারণত লেস দেন, ইউজুয়ালি লেস দেন 20 ইয়ার্স আগে টাইপ 1 ডায়াবেটিস মিলে হয়, এবং বলা হয় থাকে ইউজুয়ালি 30 ইয়ার্স এন্ড অ্যাবভ, 30 ইয়ার্স এন্ড অ্যাবভ দের সাধারণত টাইপ 2 ডায়াবেটিস ডায়াগনোসিস হয়ে যায়, ঠিক আছে। মনে রাখবা ফিচারস এর টাইপ 1, আচ্ছা বডি মাস কি হবে, যেহেতু আমরা জানি টাইপ 1 ডায়াবেটিসে অনেক বেশি ব্লাড সুগার থাকে, তার মানে কি হচ্ছে তার বডির যে কিটোন বডি ফর্মেশন হওয়া বা অন্যান্য সিস্টেম প্রোটিন ক্যাটাবলিজম যেগুলো কিন্তু হাইলি অ্যাক্টিভেট হয়ে যায়, সেই কারণে কি হবে মাসল ওয়েস্টেড থাকবে, সেলেন ওয়েস্টেড থাকার সম্ভাবনা বেশি, কখনো নরমাল থাকবে, ওয়েস্টেড টু নরমাল, ঠিক আছে। আর বডি মাস কি থাকবে, অবেস থাকবে। টাইপ 2 এর ক্ষেত্রে আমরা জানি আমরা এটা অবেস পাবো, ঠিক আছে, তাহলে অবেস হবে। তাহলে ওয়েস্টেড টু নরমাল থাকে হচ্ছে বডি মাস ইন কেস অফ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে অবেস বা অবেসিটি। এরপর কি প্লাজমা ইনসুলিন লেভেল কি থাকবে, প্লাজমা ইনসুলিন লেভেলটা কেমন থাকবে, প্লাজমা ইনসুলিন লেভেল স্বাভাবিক আমরা বলছি বিটা সেল ডিস্ট্রাকশন হচ্ছে, সো তাহলে কি হবে লো থাকবে, অ্যাবসেন্ট থাকতে পারে, তাহলে লো অর অ্যাবসেন্ট, ঠিক আছে। প্লাজমা ইনসুলিন লো অর অ্যাবসেন্ট থাকবে টাইপ 1 এ। টাইপ 2 তে কি থাকবে নরমাল, এমনকি বেশিও থাকতে পারে। ইনসুলিন লেভেল নরমাল থাকতে পারে অর ইনিশিয়ালি হাই পেতে পারে, হাই ইনিশিয়াল প্রথম দিকে হাই পাওয়া যেতে পারে, যেহেতু ইনসুলিন সিক্রেশন হচ্ছে কিন্তু কাজ করতে পারছে না, তাহলে প্লাজমা ইনসুলিন। এবার হচ্ছে প্লাজমা হচ্ছে গ্লুকোজ, প্লাজমা গ্লুকোজ কি হবে অনেক বেশি হাই থাকবে, ঠিক আছে, হাই, ঠিক আছে, ভেরি হাই থাকবে, অনেক বেশি হাই থাকবে প্লাজমা গ্লুকোজ লেভেল, ঠিক আছে। আর এটা কি, এটা তো হাই থাকবে কিন্তু হাইটা কিন্তু অনেক বেশি, এটার মতো এত বেশি হাই থাকবে না, ঠিক আছে। এবং কি হয় এই প্লাজমা গ্লুকোজ লেভেলের হচ্ছে যদি আমি ইনসুলিন দিই তাহলে হাই লেভেলটা সাপ্রেস করা যায়, কিন্তু হচ্ছে টাইপ 2 তে ইনসুলিন দিলেও কিন্তু সাপ্রেস করা যায় না, বলছে রেজিস্ট্যান্স টু সাপ্রেশন, ঠিক আছে। তাহলে প্লাজমা গ্লুকোজ হাই। তারপরে যেটা সেটা হচ্ছে ইনসুলিন সেনসিটিভিটি, ইনসুলিন সেনসিটিভিটি সেনসিটিভ থাকবে, আর এটা রেজিস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আর ইনসুলিন সেনসিটিভিটি এর থাকবে নরমাল আর এর থাকবে রিডিউসড, ঠিক আছে, এর হচ্ছে রিডিউসড। তাহলে ইনসুলিন সেনসিটিভিটি স্বাভাবিক, এটাতে ইনসুলিন রিসেপ্টরগুলো সেনসিটিভিটি ঠিক থাকে, সেটা নরমাল পাবো, কিন্তু আমরা জানি টাইপ 2 তে যেহেতু রেজিস্ট্যান্স ডেভেলপ করে সেহেতু হচ্ছে সেনসিটিভিটি কম থাকবে, সো ইনসুলিন সেনসিটিভিটি রেজিস্ট্যান্স থাকবে। থেরাপি কি, থেরাপি হচ্ছে মনে রাখতে হবে সব সময় যেহেতু বিটা সেল নাই আমি এটাতে কোনোভাবে ওরাল কিছু দিতে পারবো না, কারণ ওরাল ড্রাগের নিয়ম হচ্ছে সে বিটা সেলকে স্টিমুলেটেড করে হরমোন তৈরি করবে, কিন্তু ঠিক আছে যেহেতু ওর বিটা সেলই নাই ইনসুলিন সিক্রেটই হচ্ছে না, তাহলে আমি ওরাল দিয়ে কোনো কিছু লাভ হবে না, আমাকে ডিরেক্টলি ইনসুলিন দিতে হবে। সে টাইপ 1 ডায়াবেটিসে থেরাপি অনলি ইনসুলিন,
তাহলে থেরাপি হচ্ছে ইনসুলিন, সরাসরি আমাদের ইনসুলিন দিতে হবে, ইনসুলিন দিতে হবে। ইনসুলিন। আর টাইপ 2 থেকে টাইপ 2 তে বিভিন্ন ধরনের ওরাল ড্রাগ আছে, হ্যাঁ, ওরাল ড্রাগ, ঠিক আছে, তার সাথে ইনসুলিনও দিতে পারি। অর্থাৎ আমাদের চয়েস থাকে টাইপ 2 তে, চয়েস করা যায় যে ওরাল ড্রাগ দিব, ওরালের বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে, বিভিন্ন টাইপস আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে গ্লুকানাইডস বা সালফোনাইল ইউরিয়াস যেটা কোনটা দিব সেটা আমরা ঠিক করতে পারি। আর হচ্ছে কি অথবা ইনসুলিন দিতে পারি। যদি এখন সরাসরি বলা হয় যে সব ধরনের ডায়াবেটিসে ইনসুলিন থেরাপি আর্লি স্টার্ট করা সবচেয়ে ভালো, বা হচ্ছে তাতে হচ্ছে আমাদের যে আমার যে স্ট্রাকচার যেগুলো ডায়াবেটিসের জন্য সবচেয়ে বেশি হ্যাম্পার্ড হতে পারে, আমরা বলি ডায়াবেটিসের সবচেয়ে বেশি টার্গেট অর্গান চোখ, রেটিনোপ্যাথি সবচেয়ে বেশি হবে, দ্বিতীয় হচ্ছে কিডনি, নেফ্রোপ্যাথি হবে, আর কি আমাদের পেরিফেরাল যে নার্ভ আছে সেটা, ঠিক আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি হবে, এই জায়গাগুলো সবচেয়ে বেশি। তারপরে তো কার্ডিয়াক অ্যারেস্টার অন্যান্য জিনিসগুলো আছে, সেই হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, তারপরে হচ্ছে আমার যে কোনো জায়গায় উন্ড হলে সেটা শুকাবে না, যেটা ডায়াবেটিক আলসার হয়, আলটিমেটলি অ্যাম্পুটেশনের প্রয়োজন হয়, এই জিনিসগুলো তো রিস্ক তো থেকেই যায়। সেই জন্য এখনকার ইয়াতে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে মুভমেন্ট। আমাদের যে লাইফস্টাইল, আমাদের সবাই আসলে সময় হয়েছে লাইফস্টাইলটা পাল্টানো, আমাদের বাচ্চাদের খাবারের দিকে নজর দেওয়া, আমাদের ওয়েটটাকে কন্ট্রোলে রাখা এবং মুভমেন্ট বাড়ানো, এই মুভমেন্টটা যেন বেশি থাকে। সো টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিসের ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের হচ্ছে এটাই। তো ইনসুলিন নিয়ে আমাদের এর চেয়ে বেশি আর পড়ার কিছু না। হ্যাঁ, পরীক্ষায় আসতেই হচ্ছে, সেটা হচ্ছে টেস্ট ফর ডায়াবেটিস মেলাইটাস। এটা আমাদের ফিজিওলজির চেয়ে বায়োকেমিস্ট্রিতে তোমাদের ভালো ডিটেইলসে পড়াবে। আমরা শুধু ইকুয়ালি কিভাবে আমরা ডায়াগনোসিস করব। প্রথম কথা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল। ব্লাড গ্লুকোজ লেভেল আমরা দেখব নরমাল র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল করতে পারি, ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল করতে পারি। তাহলে র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল দেখে কারণ মনে করলাম যে না ব্লাড সুগার বেশি আছে, তারপরে যদি আমরা যেটা হয় ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করি। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট ওজিটিটি কি করা হয়, বায়োকেমিস্ট্রি তোমরা ভালো করবে। ওজিটিটি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট কি করা হবে, একটা মানুষকে ফাস্টিং ব্লাড সুগার নেব, দেওয়ার পর তার ব্লাড সুগার মাপবো, এরপরে তাকে হচ্ছে গ্লুকোজ খাওয়ানো হবে, তার বডি ওয়েট হিসেবে বলা হয়ে থাকে। সো গ্লুকোজ যখন খাওয়ানো হবে, গ্লুকোজ খাবার সাধারণত 75 গ্রাম গ্লুকোজ দেওয়া হয়, ঠিক আছে। খাওয়ার পরে হচ্ছে আমরা আবার ব্লাড সুগার মাপবো, যেটা আমরা এটা বলি 2 আওয়ার্স, ঠিক আছে, 1 ঘন্টা পর নেওয়া হয়। এরপর একটা মানুষের গ্লুকোজটাকে এটাকে নর্মাল লেভেলে আনতে 2 ঘন্টা সময় লাগে। তো 2 ঘন্টা পরে আমরা ব্লাড সুগার দেখবো। যদি 2 ঘন্টা পরে খাওয়ার পরে যদি ব্লাড সুগার নর্মাল লেভেল হচ্ছে বেশি থাকে, ফাস্টিং বেশি থাকে, তাহলে আমরা এটাকে ডায়াবেটিস মেলাইটাস হিসেবে ধরে নেব। ডায়াবেটিস মেলাইটাস কনফার্ম করা যায় মেইনলি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করে। আরেকটা জিনিস কি, আমরা কারো হঠাৎ করে ইউরিন টেস্ট করতে দিলাম, ইউরিনে দেখা গেল তার গ্লুকোজ যাচ্ছে, কোন না ব্লাড গ্লুকোজ করা নাই, তার ডায়াবেটিস আছে, কোনো কারণে তার ইউরিন ইনফেকশন হচ্ছে বা কোনো কারণে সমস্যা হচ্ছে, একটা ইউরিন টেস্ট করলো, ইউরিনের রিপোর্টে দেখা গেল গ্লুকোজ যে যাচ্ছে তার ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে এখানে হয়তো অরেঞ্জ হচ্ছে বা রেড হচ্ছে, যে হোক তখন বোঝা যাচ্ছে তার গ্লাইকোসোরিয়া হচ্ছে। তাহলে সেই গ্লাইকোসোরিয়া যদি দেখি তখন কিন্তু আমাদের ব্লাড গ্লুকোজ টেস্ট করতে দেই আমরা, হ্যাঁ, ব্লাড সুগার লেভেল দেখি, ফাস্টিং দেখি, 2 আওয়ার্স দেখে তারপরে তার ডায়াবেটিস মেলাইটিস কিনা সেটা আমরা দেখবো। সো ওদিকে নিয়ে আমাদের বলার কিছু না, যদি নিয়ে বায়োকেমিস্ট্রি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিবে। আমাদের যেটা পড়া আজকে সেটা হচ্ছে সেকেন্ড হরমোন, সেটা হচ্ছে গ্লুকাগন। ভেরি ইম্পর্টেন্ট একটা হরমোন, সেটা হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন কি জিনিস? গ্লুকাগন আমরা জানি আলফা সেল থেকে সিক্রেট হয়, এটা হচ্ছে পলিপেপটাইড, এটা 29 অ্যামাইনো অ্যাসিড আছে। এবারে মলিকুলার ওয়েট হচ্ছে ইনসুলিনের অল্প হালকা, এটা 3485 এবং প্লাজমা লাইফ ইনসুলিনের মতো 5 to 10 মিনিটস হাফ লাইফ যেটা, ঠিক আছে। এবং গ্লুকাগন হচ্ছে একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিক হরমোন বলা হয় এটাকে, কারণ যদি কারো ইনজেকশনে গ্লুকাগন দেওয়া হয় সেটা দেখা যায় যে যদি 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে যদি কাউকে ইনসুলিন মানে গ্লুকাগন ইনজেক্ট করা হয়, দেখা যায় যে 20 মিনিটের মধ্যে 20 মিলিগ্রাম পার 100 ml অফ ব্লাড, অর্থাৎ 20% অফ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল সে বাড়িয়ে ফেলে, অর্থাৎ হাইলি সে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে পারে। এই জন্য এটাকে আরেকটা নাম হচ্ছে গ্লুকাগনের, সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিক হচ্ছে হরমোন। হাইপারগ্লাইসেমিক হরমোন মানে কি করে, এটা বেশিরভাগ কাজই হচ্ছে মেইনলি হচ্ছে ইনসুলিনের ঠিক অপোজিট কাজটাই সে করে। তো তার আগে একটু জানতে হবে সেটা হচ্ছে যে সিনথেসিস হচ্ছে কিভাবে। ইনসুলিন যেভাবে সিনথেসিস হয় আমরা জানি, ইনসুলিন প্রথমে একটা বড় হরমোন হিসেবে প্রি-প্রো ইনসুলিন হিসেবে সিনথেসিস হয়, একই রকম ভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গ্লুকাগন হচ্ছে প্রি-প্রো গ্লুকাগন হিসেবে যায়, তারপরে এটা কনভার্ট হয় প্রো গ্লুকাগন
গ্লুকাগনে, এন্ড আলটিমেটলি প্রোগ্লুকাগন থেকে যে ভেসিকল গোলগি কমপ্লেক্সে যে ভেসিকল তৈরি করে সেখানে আমরা আলটিমেটলি পাই গ্লুকাগন, কি আছে জিআরপিপি এবং মেজর প্রোগ্লুকাগন ফ্রেগমেন্ট, তিনটা পার্ট থাকে। চলে আলটিমেটলি প্রি প্রোগ্লুকাগন, দেন প্রোগ্লুকাগন, দেন গ্লুকাগন, এই তিনটে স্টেপে কিন্তু আমরা গ্লুকাগন পাই। কি কাজ করে তাহলে গ্লুকাগন? গ্লুকাগন একটু পড়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইনসুলিনের সেনসিটিভ সেল হচ্ছে তিনটা, একটা হচ্ছে মাসল সেল, একটা হচ্ছে লিভার, একটা অ্যাডিপোজ টিস্যু। কিন্তু হচ্ছে গ্লুকাগন কিন্তু মাসলের উপর কাজ করে না, এর কোনো রিসেপ্টর নেই, গ্লুকাগনের কোনো রিসেপ্টর মাসলের মধ্যে নেই, এ কাজ করে লিভারে এবং অ্যাডিপোজ টিস্যুতে, এটা একটু মাথায় রাখতে হবে। সো গ্লুকাগন অ্যাক্ট অন অ্যাডিপোজ টিস্যু এন্ড লিভার, ঠিক আছে? কিভাবে কাজ করবে? ঠিক যেভাবে ইনসুলিন কাজ করে ঠিক অনেকটা অপোজিট ভাবে কিন্তু গ্লুকাগন কাজ করবে। কি করবে? আমরা বলেছিলাম গ্লুকোজ আপটেক করবে, ঠিক আছে, করে গ্লুকোজকে গ্লাইকোজেনে সে স্টোর করবে। গ্লুকাগনের প্রথম টার্গেটই থাকে গ্লাইকোজেনেসিসটা সে বন্ধ করে গ্লাইকোজেনোলাইসিসটা করাবে। তাহলে গ্লাইকোজেন কি করবে? ফসফোরাইলেজ এনজাইম যেটা আছে, ঠিক আছে, এটাকে স্টিমুলেট করবে। তাহলে গ্লুকাগন, আমরা যদি এভাবে লিখি গ্লুকাগন, এই গ্লুকাগনের কাজটা যদি আমরা একটু দেখি তাহলে দেখব প্রথম কাজটা কি করবে? স্টিমুলেট করবে কাকে? এনজাইমকে। কাকে? ফসফোরাইলেজ, গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইম, এনজাইমকে স্টিমুলেট করবে এবং এই স্টিমুলেট করবে কি করবে? গ্লাইকোজেনোলাইসিস করাবে, গ্লাইকোজেনোলাইসিস করাবে, গ্লাইকোজেনোলাইসিস। তার উদ্দেশ্য হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল, অ্যাকশন অফ দ্য গ্লুকাগন ইজ ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, সে যেভাবে পারবে এখন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। সো তাহলে যদি গ্লুকাগন সিক্রেশনের প্রথম স্টিমুলেটর কে, তাহলে অবশ্যই ব্লাড গ্লুকোজ ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, এটা মাথায় রাখতে হবে। রেগুলেশন অফ গ্লুকাগনে প্রথম স্টিমুলেটরে হচ্ছে ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে যখন, তখনই আলফা সেল থেকে কিন্তু গ্লুকাগন সিক্রেশন হবে। আর যেটা স্টিমুলেটর বলা হয়ে যাবে ইনক্রিজ অ্যামাইনো অ্যাসিড সিক্রেশন, এটা কিন্তু ইনসুলিনও যেমন স্টিমুলেটেড হচ্ছে, গ্লুকাগনও কিন্তু স্টিমুলেটেড হয়, ইনক্রিজ অ্যামাইনো অ্যাসিড, প্লাজমা অ্যামাইনো অ্যাসিড লেভেল বেড়ে গেলে। আর এটা হচ্ছে এক্সারসাইজ, এই এক্সারসাইজও কিন্তু গ্লুকাগনকে স্টিমুলেট করে। তাহলে রেগুলেশন অফ দ্য গ্লুকাগন যদি চিন্তা করি, মেইন স্টিমুলেটর হচ্ছে ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। ডিক্রিজ যখন ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে, আমাদের যে 80 to 120 গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড হচ্ছে আমাদের ব্লাড সুগার লেভেল, তো তার থেকে যখন কমে যায় 80 থেকে 70 নেমে যাচ্ছে, সেই সময় কিন্তু স্টিমুলেটেড হয় আলফা সেলগুলো গ্লুকাগন সিক্রেশন করার জন্য। সো গ্লুকাগনের প্রথম, তাহলে যেহেতু ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে, তার প্রথম চিন্তাই থাকবে গ্লাইকোজেন বাড়বে। তাহলে গ্লুকোজ বাড়ানোর প্রথম চিন্তা কি? গ্লাইকোজেন হিসেবে জমা আছে, তাহলে আমি এগুলো গ্লাইকোজেন গুলো আগে হচ্ছে ভাঙবো। সো সেই কারণে সে কি করবে? সেটা হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইমকে স্টিমুলেটেড করে গ্লাইকোজেনোলাইসিস করিয়ে গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করবে। একই সাথে ইনহিবিট কি করবে? গ্লাইকোজেন সিনথেসকে ইনহিবিট করবে, গ্লাইকোজেন সিনথেস এনজাইমকে। তার মানে কি করবে না? ইনহিবিট গ্লাইকোজেনেসিস, তার মানে গ্লুকোজকে গ্লাইকোজেন হতে দিবে না। তাহলে গ্লাইকোজেনেসিস ইনহিবিশন করতেছে, গ্লাইকোজেনোলাইসিস থেকে বাড়িয়ে ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে কি করছে? বাড়াচ্ছে। তারপরে কি করবে? গ্লুকোজ যাতে ভেঙে না যায়, অর্থাৎ গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ যাতে ভেঙে না যায়, সে কি করবে? গ্লাইকোলাইসিস প্রিভেন্ট করবে। তাহলে ইনহিবিট গ্লাইকোলাইসিস বাই ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমকে ইনহিবিশন করে, ঠিক আছে? ইনহিবিট ফসফোফ্রুক্টোকাইনেজ 1 এনজাইম ইনহিবিশনের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রিভেন্ট করবে, ঠিক আছে? তাহলে গ্লুকোজকে পাইরুভেটে কনভার্ট হতে দিবে না, তাহলে গ্লুকোজকে অর্থাৎ গ্লাইকোলাইসিস গ্লুকোজকে ভাঙতে দিবে না, ঠিক আছে? তাহলে একদিকে গ্লুকাগন উঠে যাতে ব্লাড গ্লুকোজ লেভেলটা ঠিক থাকে, তাহলে গ্লুকাগন কি করবে? একদিকে হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইমকে স্টিমুলেশন করে গ্লাইকোজেনোলাইসিস করবে, গ্লাইকোজকে ভেঙে গ্লুকোজ তৈরি করবে। আবার যেহেতু গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হতে পারে, ইনসুলিনের কাজ থাকে, সেটাকে ইনহিবিট করবে। তাহলে গ্লাইকোজেন সিনথেসকে ইনহিবিট করবে, করে গ্লাইকোজেনেসিসটা ইনহিবিট করে দিবে। একই সাথে যে গ্লুকোজ তৈরি হলো সেটাকে ব্রেকডাউন করে ইনসুলিনটা, গ্লুকোজ যাতে ব্রেকডাউন না হতে পারে সেজন্য সে গ্লাইকোলাইসিসটা স্টিমুলেট করবে। কে করবে? হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ যে এনজাইম আছে, ফসফোফ্রুক্টোকাইনেজ 1 PFK1 এনজাইম আছে, তাকে হচ্ছে স্টিমুলেটেড করে ইনহিবিট করে দিয়ে গ্লাইকোজেনোলাইসিস
করবে, হচ্ছে ইনহিবিট করবে, ফলে গ্লুকোজকে আর পাইরুভেটে কনভার্ট হতে দিবে না। এটা তারপরে যেটা কাজ করবে সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। যত জায়গা থেকে সে পারবে এখন গ্লুকোনিওজেনেসিস করাবে, গ্লুকোজ তৈরি করার জন্য সে স্টিমুলেট করবে গ্লুকোনিওজেনেসিস, স্টিমুলেট গ্লুকোনিওজেনেসিস। তাহলে গ্লুকোনিওজেনেসিস স্টিমুলেট করবে, তাহলে যখন থেকে সে অ্যাসিটাইল কোয়ে, পাইরুভেট, অক্সালো অ্যাসিটেট যেগুলো আছে সবগুলোকে গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইমের মাধ্যমে আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট করবে। সো গ্লুকোনিওজেনেসিস করবে। আরেকটা জিনিস কি করবে সেটা হচ্ছে যে আমরা জানি যে ফ্যাটি অ্যাসিড যেটা আছে ট্রাইগ্লিসারাইড থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, আমরা জানি সেটা হচ্ছে হরমোন সেনসিটিভ লাইপেজ। সেই হরমোন সেনসিটিভ লাইপেজকে স্টিমুলেট করবে। গ্লুকোজ ইনসুলিন হচ্ছে গ্লুকোজকে ফ্যাটে কনভার্ট করে, ট্রাইগ্লিসারাইড কনভার্ট করে অ্যাডিপোজ টিস্যুতে রাখে। গ্লুকাগন হচ্ছে এটার উল্টো কাজ করবে, এটা হচ্ছে হরমোন সেনসিটিভ লাইপেজ। আমরা বলেছিলাম যে ইনসুলিন ইনহিবিট করে হরমোন সেনসিটিভ লাইপেজকে, কারণ হরমোন সেনসিটিভ লাইপেজ ফ্যাটি অ্যাসিড হচ্ছে ট্রাইগ্লিসারাইডকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করবে আলটিমেটলি। কিন্তু হচ্ছে গ্লুকাগন যেটা করবে সেটা হচ্ছে হরমোন সেনসিটিভ লাইপেজ যেটা আছে, হরমোন সেনসিটিভ লাইপেজ, এই হরমোন সেনসিটিভ লাইপেজ যে এনজাইম আছে এটাকে স্টিমুলেট করবে এবং হরমোন সেনসিটিভ লাইপেজ স্টিমুলেশনের ফলে কি হবে, ট্রাইগ্লিসারাইডটা ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থেকে সে হচ্ছে গ্লিসারল থেকে গ্লুকোজ তৈরি করাবে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে, এবং ফ্যাটি অ্যাসিড যেটা থাকবে সেটাকে হচ্ছে কিটোন বডিতে পরিণত করবে, কিটোন বডি প্রোডাকশন করবে। তাহলে আলটিমেটলি সে কি করতেছে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে, কিটোন বডি বাড়াচ্ছে, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ইনক্রিজ কিটোন বডি। তাহলে আমরা কি বললাম ফাংশন অফ দ্য গ্লুকাগনের মধ্যে আমরা বললাম যেহেতু ঠিক অপোজিট ইনসুলিন যেভাবে কাজ করে ঠিক তার অপোজিটেই হচ্ছে গ্লুকাগন কাজ করে, তবে ইনসুলিন মাসল সেলের উপর কাজ করে কিন্তু গ্লুকাগনে মাসল সেলের উপর কাজ করে না, কোনো রিসেপ্টর নেই গ্লুকাগনের। মাসল সেলের মধ্যে কাজ করে লিভারে এবং অ্যাডিপোজ টিস্যুতে। লিভার হচ্ছে আমরা জানি হচ্ছে লিভারে গ্লাইকোজেন হিসেবে গ্লুকোজ জমা থাকে। সো যখন গ্লুকাগন সিক্রেশন হয়, গ্লুকাগন হচ্ছে একটা হাইপার গ্লাইসেমিক ড্রাগ যেটা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। এটার প্রধান স্টিমুলেটর হচ্ছে ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। ব্লাড গ্লুকোজ লেভেল যখন কমে যাবে তখন স্টিমুলেটেড হয় আলফা সেল, এবং আলফা সেল তখন সিক্রেট করে হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন আমরা জানি প্রথমে প্রোগ্লুকাগন, তারপরে প্রি-প্রোগ্লুকাগন, তারপরে প্রোগ্লুকাগন, দেন আলটিমেটলি গ্লুকাগন হিসেবে হচ্ছে কনভার্ট হয়, ফাইনাল সিক্রেটেড হয় এক্সোসাইটোসিসের মাধ্যমে। সো গ্লুকাগন এসে কি করবে, সে লিভার আর অ্যাডিপোজ টিস্যুর উপর কাজ করবে। সো লিভারে গিয়ে সে কি করবে, সে দেখবে এখানে গ্লাইকোজেন হিসেবে গ্লুকোজ জমা আছে, তবে এটাকে আমাকে মানতে হবে। সে কি করবে তখন হচ্ছে গ্লাইকোজেন ফসফেটেজ এনজাইমকে স্টিমুলেশন করে গ্লাইকোজেনোলাইসিস করাবে, অর্থাৎ গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করবে। একই সাথে গ্লুকোজ যাতে গ্লাইকোজেন কনভার্ট না হতে পারে সেই জন্য গ্লাইকোজেন সিনথেস এনজাইমকে ইনহিবিট করে দিয়ে গ্লাইকোজেনেসিস যে সিস্টেম আছে সেটা বন্ধ করে দিবে, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে। একই সাথে যে গ্লুকোজটা তৈরি হলে সেই গ্লুকোজ যাতে ভেঙে না যায়, ব্লাড গ্লুকোজ লেভেল যাতে বাড়তে থাকে, সেজন্য গ্লাইকোলাইসিসের যে প্রসেস সেটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ 1 এনজাইমকে ইনহিবিশন করে দিয়ে গ্লাইকোলাইসিস প্রিভেন্ট করবে, ফলে গ্লুকোজ আর পাইরুভেটে কনভার্ট হতে পারবে না। এরপরে বডিতে যে পাইরুভেট আছে, অ্যাসিটাইল কোয়ে আছে, অক্সালো অ্যাসিটেট আছে, এই যে এত এন্ড প্রোডাক্টকে সে পাবে সে সবগুলোকে সে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে নতুন গ্লুকোজে কনভার্ট করে দেবে। একই সাথে অ্যাডিপোজ টিস্যুর উপর কাজ করবে, দেখবে এখানে প্রচুর পরিমাণ ট্রাইগ্লিসারাইড জমা আছে, সে তখন চিন্তা করবে ট্রাইগ্লিসারাইডকে ভাঙতে হবে, তখন সে ট্রাইগ্লিসারাইডের এই যে ফ্যাটি অ্যাসিড সেটার উপরে হচ্ছে অ্যাকশন করবে, হ্যাঁ, এবং হচ্ছে হরমোন সেনসিটিভ লাইপেজ যে এনজাইম আছে এই হরমোন সেনসিটিভ লাইপেজকে স্টিমুলেট করে দিবে, পরে ট্রাইগ্লিসারাইড যেটা ফ্যাটি অ্যাসিড ছিল সেটা ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে তৈরি হবে। আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড থেকে সে কিটোন বডি তৈরি হবে এবং ভেঙে কিটোন বডি তৈরি করবে, আর গ্লিসারলকে আলটিমেটলি গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে নতুন গ্লুকোজ তৈরি করে দেবে, ফলে ব্লাড গ্লুকোজ লেভেল বেশি থাকবে, কিটোন বডি বেশি থাকবে। দিস ইজ দ্য অ্যাকশন অফ হচ্ছে গ্লুকাগন। সো তাহলে কার্বোহাইড্রেটের উপর কাজ করে কি করে, গ্লুকোনিওজেনেসিস করছে, গ্লাইকোজেনোলাইসিস করাচ্ছে, গ্লাইকোজেনেসিস ইনহিবিশন করতেছে, এবং গ্লুকোজের যে হেপাটিক আউটপুট, লিভারে যে গ্লুকোজ ছিল সে আউটপুটটা ইনক্রিজ হেপাটিক আউটপুট অফ গ্লুকোজ করিয়ে দিচ্ছে। ফ্যাটের উপর কাজ করে আমরা যেটা বললাম হরমোন
সেনসিটিভ লাইপেজকে অ্যাক্টিভেটেড করে লাইপোলাইসিস করে ফ্রি ফ্যাটি অ্যাসিড ফর্মেশন করে এবং বডিতে আলটিমেটলি ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে হচ্ছে এই ফ্রি ফ্যাটি অ্যাসিড লিভারে যাচ্ছে এবং লিভারে গিয়ে আলটিমেটলি কিটোন বডি তৈরি করছে। প্রোটিনের উপর কাজ কি? এক্সেস অ্যামাউন্ট অফ রয়েছে প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটাকে সে অক্সিডেশন করবে এবং ইনক্রিজড ইউরিয়া প্রোডাকশন। তাহলে কার্বোহাইড্রেটের উপর আমরা যদি আলাদাভাবে এই সিকোয়েন্স না দেখি আলাদা আলাদা করে মেটাবলিক ফাংশন যদি দেখি, কার্বোহাইড্রেটের উপর তার কাজ কি? কার্বোহাইড্রেটের উপর সে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস করছে, গ্লাইকোজেনেসিসটা ইনহিবিট করছে, গ্লাইকোলাইসিসটা ইনহিবিট করছে, ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিস করাচ্ছে এবং লিভার থেকে যে গ্লাইকোজেন থেকে যে গ্লুকোজ হলো সেই গ্লুকোজের আউটপুটটা বাড়াচ্ছে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিচ্ছে। তারপরে যেটা ফ্যাটের উপর কাজ করবে, সে হরমোন সেনসিটিভ লাইপেজকে অ্যাক্টিভেটেড করে দিচ্ছে, অ্যাক্টিভেটেড করা হচ্ছে অক্সিডেশন হচ্ছে, ফ্রি ফ্যাটি অ্যাসিড প্রোডাকশন হচ্ছে, আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড থেকে কিটোন বডি প্রোডাকশন বাড়ছে। প্রোটিনের উপর কাজ কি? এটা হচ্ছে ইনক্রিজ অ্যামাইনো অ্যাসিড অক্সিডেশন করছে, প্রোটিনকে ভাঙছে এবং এই যে প্রোটিন যে ভেঙে হচ্ছে সেখান থেকে ইনক্রিজ ইউরিয়া প্রোডাকশন হচ্ছে এবং প্রোটিনের সিনথেসিসটাকে ইনহিবিট করছে, প্রোটিন ক্যাটাবলিজম করছে, অ্যানাবলিজমটাকে ইনহিবিট করে রাখছে। সো আরেকটা কি? ওই যে অ্যামাইনো অ্যাসিডের ডিঅ্যামাইনেশন বাড়াচ্ছে লিভারের মধ্যে। আর আরেকটা জিনিস সেটা সবসময় মনে রাখতে হবে, গ্লুকাগন কিন্তু বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিন সিক্রেশন করার জন্য, অর্থাৎ কিছু উপকারী কাজ করে, সে ইনসুলিনকে স্টিমুলেটেড করবে, বিটা সেলকে স্টিমুলেটেড করে যে ইনসুলিন সিক্রেশন হওয়ার জন্য। সো আলটিমেটলি বিটা সেলের উপরে কাজ হচ্ছে স্টিমুলেট দ্য বিটা সেল টু সিক্রেট ইনসুলিন। এগুলো হচ্ছে মোটামুটি অ্যাকশন অফ হচ্ছে ইনসুলিন সিক্রেশন, রেগুলেশন অফ ইনসুলিন সিক্রেশন, আমরা গ্লুকাগন সিক্রেশন। সো রেগুলেশন অফ গ্লুকাগন আমরা হচ্ছে জেনেছি, পরীক্ষায় সাধারণত গ্লুকাগন নিয়ে আমাদের এটাই আসে যে গ্লুকাগন হচ্ছে কিভাবে অ্যাকশন হয় বা গ্লুকাগন হিসেবে শর্ট নোট আসে পরীক্ষাতে, আমরা গ্লুকাগন নেব। তো একটু মাথায় রাখলে হবে, একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, মাসল সেলের উপরে গ্লুকাগনের কোনো অ্যাকশন নেই, অ্যাডিপোজ টিস্যু লিভারের উপরে কাজ করে বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিন সিক্রেশন করার জন্য, আর বাকিটা ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিনের উপর ঠিক ইনসুলিনের অপোজিট ইফেক্টটা সে হচ্ছে। ঠিক আছে, তো একটু অল্প যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। আমরা জানি ডেল্টা সেল অথবা ডি সেল যেটা আছে লাইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের, সেই ডি সেল হচ্ছে সিক্রেট করে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এটা আরো ছোট হচ্ছে, মাত্র 14 অ্যামাইনো অ্যাসিডের একটা পলিপেপটাইড, যেটার হাফ লাইফ আরো কম, মাত্র 3 মিনিটস। ঠিক আছে, এবং এটার যে সিক্রেশনটা, এই সিক্রেশনটা বলা হয়ে থাকে ফুড ইনজেকশনের যত ফ্যাক্টর আছে সবগুলোর সাথেই হচ্ছে এটা রিলেটেড থাকে। কি কি? ব্লাড গ্লুকোজ যদি বেড়ে যায় তাহলে ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ইনক্রিজ অ্যামাইনো অ্যাসিড লেভেল, ইনক্রিজ ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল, এই সবগুলোই কিন্তু স্টিমুলেট করে ডি সেলকে অর্থাৎ ডেল্টা সেলকে সোমাটোস্ট্যাটিন সিক্রেট করার জন্য। এছাড়াও সেভারাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন, আমাদের জিআইটি হরমোনগুলো যখন ইনক্রিজ কনসেন্ট্রেশন হয়, ঠিক আছে, সেই যে অর্থাৎ আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে যে সকল হরমোন সিক্রেট করা হয় যেটা হচ্ছে ফুড রিঅ্যাবজর্পশনের সাথে জড়িত, তাদের ইনক্রিজ সিক্রেশনও কিন্তু সোমাটোস্ট্যাটিন সিক্রেশনে স্টিমুলেটর হিসেবে কাজ করে। তাহলে সোমাটোস্ট্যাটিন আমরা বললাম, সোমাটোস্ট্যাটিন ডি সেল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে ডি সেল অথবা ডেল্টা সেল আছে সেখান থেকে সিক্রেট হয়। এটা 14 অ্যামাইনো অ্যাসিডের একটা পলিপেপটাইড হরমোন, যেটার হচ্ছে হাফ লাইফ মাত্র 3 মিনিট এবং এটা রিলেটেড হচ্ছে হরমোন হচ্ছে ইনজেকশনে যত হচ্ছে আমাদের ফুড ইনজেকশনের যত ফ্যাক্টরস গুলো আছে, ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাড অ্যামাইনো অ্যাসিড লেভেল, ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড লেভেল এবং ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন অফ দ্য আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে হরমোনগুলো আছে এদের ইনক্রিজ সিক্রেশনেও কিন্তু হচ্ছে সোমাটোস্ট্যাটিন সিক্রেশন হয়। কাজ কি, উদ্দেশ্য কি, সোমাটোস্ট্যাটিনটা লাগবে কেন? আমরা জানি সোমাটোস্ট্যাটিন আসলে সেই হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোনের যে কেমিক্যাল স্ট্রাকচার, ঠিক একই কেমিক্যাল স্ট্রাকচারের হচ্ছে একটা হচ্ছে হরমোনের ফাংশনটা কালে কি, মূল উদ্দেশ্য মনে রাখতে হবে যে আমাদের যে খাবারটা খাচ্ছি খাবারটা যাতে সাথে সাথে বডিতে মিশে না যায়, একটা প্রলং সময় ধরে যেন কাজ করে, এটাই হচ্ছে সোমাটোস্ট্যাটিনের উদ্দেশ্য। ঠিক আছে, এটা কি করবে? একই সাথে এটা ইনসুলিন এবং গ্লুকাগনের সিক্রেশন সাপ্রেশন করবে। প্রথম ফাংশনই হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন দুটোর অ্যাকশনই লোকালি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে সেল আলফা বিটা সেলকে ইনহিবিশনের মাধ্যমে সে চেষ্টা করবে ইনসুলিন এবং গ্লুকাগনের সিক্রেশন কমানো। তারপরে কি করবে? যেহেতু আমাকে প্রলং সময় ধরে সে খাবারটাকে রাখতে চাচ্ছে, সে কারণে সে হচ্ছে যে মর্টালিটি আছে, হ্যাঁ,
মটিলিটি স্টোমাক এবং ডিউডেনাম, অর্থাৎ আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট মনে রাখতে হবে। সেই স্টোমাক এবং ডিউডেনামের যে মটিলিটি আছে সেই মটিলিটি সে ডিক্রিজ করে দিবে, ফলে তাড়াতাড়ি এমটিং হতে পারবে না, খাবার অনেকক্ষণ ধরে থাকতেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাবজর্পশনের যে সিক্রেশন হচ্ছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে জুসগুলো সিক্রেশন হচ্ছে, এই জুসগুলো সিক্রেশনটাকে ডিলে করে দিবে, ফলে কি হবে, আমার মেটাবলিজম, আমার যে হচ্ছে ডাইজেশন, সেই ডাইজেশনটা একটু স্লো হয়ে যাচ্ছে। এবং তাহলে এই সব কিছু করার মাধ্যমে, অর্থাৎ একদিকে সে ইনসুলিন গ্লুকাগনের সিক্রেশন কমাচ্ছে, একদিকে সে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্টোমাক এবং ডিউডেনামের মটিলিটিটা ডিক্রিজ করে দিচ্ছে, একই সাথে স্টোমাক ডিউডেনাম এখান থেকে যে জুসগুলো বেরোচ্ছে, যে সিক্রেশনগুলো হচ্ছে, সেই সিক্রেশনগুলো ডিক্রিজ করে দিচ্ছে, এবং ঠিক আছে গ্যাস যে এন্ড প্রোডাক্ট হচ্ছে সেটার অ্যাবজর্পশনটাকেও ডিক্রিজ করেছে। এই সব কিছু ইফেক্টের মাধ্যমে আলটিমেটলি সে হচ্ছে আমাদের যে বডির যে টোটাল হচ্ছে ফুড নিউট্রিশন বডিতে আছে সেটার যে পিরিয়ড এক্সটেন্ড করে দিচ্ছে, ঠিক আছে। ব্লাডে যে এন্ড প্রোডাক্টটা যাবে, ফুডের যে এন্ড প্রোডাক্ট ব্লাডে যাবে, সেটা যাওয়াটা যাতে একটু স্লো হয়, অনেক সময় হয় নিয়ে কাজ হয়, সেই কারণে সেই সময়টাকে এক্সটেন্ড করে দিবে সোমাটোস্ট্যাটিন। তাহলে আমাদের আজকের এই লেকচার এ পর্যন্তই। আমরা ইনসুলিনের যে ডেফিসিয়েন্সি তার ইফেক্ট জানলাম, আমরা গ্লুকাগন সম্বন্ধে জানলাম, এবং আলটিমেটলি অল্প স্বল্প আমাদের যে সোমাটোস্ট্যাটিন আছে সেটা সম্বন্ধে, যে এন্ডোক্রাইন